বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নিয়ে খুব সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ের সর্বশেষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন সাংবাদিকদের মাধ্যমে শিক্ষকদের। তো সেই সিদ্ধান্তগুলো আসলে এতদিন শিক্ষকরা যে আশায় বুক বেঁধেছিলেন, তার সেই কথাগুলোর মধ্য দিয়ে তিনি যে সিদ্ধান্তগুলো জানিয়েছেন, সেই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষক সমাজের যারা এতদিন শিক্ষকদের বদলি নিয়ে অনেক বেশি কথা বলেছিলেন, শিক্ষকদের বদলি নিয়ে অনেক আশায় ছিলেন, তাদেরকে তিনি যে বার্তা দিয়েছেন, সেই বার্তা আসলে আজকে আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথম মাননীয় শিক্ষামন্ত্রীর যে আহ, বার্তা, সেই বার্তার অল্প একটু সংক্ষেপে 5 সেকেন্ড আমি একটা আহ, আপনাদেরকে আহ, তার বক্তব্য শোনাই। সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না, সরকারের পক্ষে সেটা বদলি করাটা খুবই চ্যালেঞ্জিং। এখানে তার কথার প্রথম এটি একেবারে তার কথার আহ, ছোট্ট একটি বার্তা। তার এই বার্তাটুকুর মাধ্যমে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে যে কিছুদিন আগে একটা করুণ কাহিনী ঘটেছিল বাংলাদেশের আদালতে। সম্ভবত এটি ঢাকার জজ কোর্ট অথবা কোনো একটি কোর্টে। সেই কোর্টে এমন একটি ঘটনা ঘটেছিল যে একটি বাচ্চা শিশু, তার বাবা মা দুজনের কাছ থেকে আলাদা হয়ে যাবেন। তারা দুজনকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার পরে বাচ্চাটা বাবার কাছে একবার কান্না করে যাচ্ছে, বাবা তাকে ফিরিয়ে দিচ্ছে মায়ের কাছে যাওয়ার জন্য। আবার মায়ের কাছে যখন যাচ্ছে, মাও তাকে ফিরিয়ে দিচ্ছে তার বাবার কাছে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে বাচ্চাটা যার কাছেই যাচ্ছে, পৃথিবীতে কোনো একটা শিশু জন্মগ্রহণ করার ক্ষেত্রে বাবা এবং মা দুজনেরই ভূমিকা থাকে, প্রধান ভূমিকা। এবং একটা শিশুর পৃথিবীতে আগমনের পূর্বে একটা শিশুর, আমি যতটুকু ওয়াজের মাধ্যমে হুজুরদের কাছ থেকে শুনেছি, যেটা যে শিশু জিজ্ঞেস করে যে আমি পেটের মধ্যে আমাকে তো ফেরেশতারা লালন পালন করতো, আল্লাহর কাছে শিশু বলে যে আমি পৃথিবীতে গেলে আমাকে কে লালন পালন করবে। তখন সৃষ্টিকর্তা নাকি বলেন শিশুদেরকে যে পৃথিবীতেও তোমার জন্য দুজন ফেরেশতা রাখা আছে, তারা তোমাকে লালন পালন করবে। তখন বাচ্চা যখন জিজ্ঞেস করে যে সেই ফেরেশতারা কারা পৃথিবীতে আসার পরে, তখন বাচ্চাকে নাকি সৃষ্টিকর্তা বলেন যে তোমার বাবা মাই হচ্ছেন সেই দুজন ফেরেশতা। তো সেই ফেরেশতা দুজন যখন বাচ্চাটিকে ফিরিয়ে দেয়, তখন সেই বাচ্চাটির কিন্তু কোথাও যাওয়ার জায়গা থাকে না। সেই এই ধরনের একটি করুণ কাহিনী। আমার তখন যেটা মনে হয়েছিল যে আসলে এই পিতামাতা দুজনের পৃথিবীতে আসলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারণ পৃথিবীতে সন্তানকে নিয়ে আসার পরে যখন বাবাও সন্তানকে নিতে চায় না, মাও নিতে চায় না একটি ছোট্ট নিষ্পাপ শিশুকে, তখন এই দুই বাবা মা দুজনেরই কারোই আসলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আসলে থাকে না। যদিও আমরা বিভিন্নভাবে অন্যভাবে বিচার করে থাকি, কিন্তু আমার যেটা তখন মনে হচ্ছে, অনেক মানুষই হয়তো বা তখন তাদের উপর এরকমই ক্ষোভ ঝেড়েছেন যে আসলে এই দুজনকেই আসলে পৃথিবী থেকে একদম সরিয়ে দেওয়া উচিত ছিল। কারণ বাচ্চাটি তো নিজে নিজে পৃথিবীতে আসেনি, ওই দুজনেই তাকে এনেছে। তো এখন আজকে এই কথাটা এখানে উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এটাই, মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাটা এখানে বলেছেন যে এই বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসলে নিয়োগ যেহেতু সরকার দেন না, সুতরাং তাদের বদলি করাটা সরকারের এখতিয়ার নয়, বা সরকার সেই বদলিটা করতে পারেন না। তো এখানে সেই করুণ কাহিনীর মতো ঘটনাটি এখানে মাননীয় শিক্ষামন্ত্রীর কথায় বা আলোচনায় প্রথম যে অংশটুকু বা যে ক্লিপটুকু আমি আপনাদেরকে দেখালাম, সেটাতে এটাই ফুটে ওঠে বলে আমার কাছে যেটা মনে হয়। আমরা জানি সরকারি স্কুলগুলোতে যে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে, সেটা হচ্ছে পিএসসি শিক্ষক নিয়োগ দিয়ে থাকে। পিএসসি গঠন করেন সরকার। আবার এই যে এনটিএসসি যে একটি সংগঠন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়ে থাকেন, সেই এনটিএসসি সংগঠনটিও কিন্তু নিয়োগ সংস্থাটিও গঠন করেছেন বাংলাদেশ সরকার, এবং বাংলাদেশ সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারাই ওখানে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত। সুতরাং মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন যে আসলে এই শিক্ষকদের সরকার তো নিয়োগ দিচ্ছে না, হ্যাঁ, শিক্ষকদেরকে তারা সরাসরি নিয়োগ দিচ্ছে না, কিন্তু তারা নিয়োগের রিকমেন্ড করেছে। এবং যতটুকু এইবারে আমরা জানতে পেরেছি পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে, যে এখন আর রিকমেন্ডেশন করবে না তারা, এখন রিকমেন্ড না করে তারা সরাসরি ওখানে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, এরকম কোথায় জানা গিয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। তাহলে যদি সরাসরি নিয়োগ দিয়ে থাকে, তাহলে কীভাবে মাননীয় শিক্ষামন্ত্রী একজন বিজ্ঞ মানুষ হয়ে তিনি সরাসরি অস্বীকার করলেন যে এই শিক্ষকদের তো সরকার নিয়োগ দিচ্ছে না, সুতরাং সরকার এখানে আসলে এটা হচ্ছে দায় মুক্তির একটা কথা। দায় বার আমি মাথায় নিতে চাই না,
সেই ধরনের একটি কথা। তারপরেও আরও অনেক কথা তিনি বলেছেন, সেই কথাগুলো অবশ্যই আপনাদের জানা দরকার এবং আপনাদের বোঝা দরকার, এবং সেই কথাগুলো আমরা আগে শুনি, তারপরে আরও কিছু কথা এখানে আমরা যুক্তি দিয়ে দেখব যে আসলে তিনি যে কথা বলেছেন সেগুলো আসলে কতটুকু যৌক্তিক। সেই কথাগুলো তিনি আরও যে কথা বলেছেন বিভিন্ন সব কথাটাই ছিল যে তার দায়ে মুক্তি বা দায় থেকে মুক্ত হওয়ার একটা বিভিন্ন অজুহাত আসলে এগুলো ছিল। তো সেই কথাগুলো একটু আমরা শুনে দেখি। এনটিআরসি এর যে প্রক্রিয়া সেটি নিয়ে উচ্চ আদালত থেকে সুনির্দিষ্ট একটি রায় দেওয়া হয়েছে। রায়ের আলোকে সফটওয়্যার নির্মাণ করা হয়েছে, সেখানে সুপারিশ সারা দেশ থেকে আহ্বান করা হয়, সেইভাবে করে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়। একটি মৌলিক আইনি বিষয় কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কিন্তু স্বাধীন, অর্থাৎ তারা কিন্তু সরকার কর্তৃক পরিচালিত বা সরকার কর্তৃক নিয়োগকৃত কিন্তু শিক্ষক নন। অর্থাৎ প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশ করে, সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ দেন। সরকার কিন্তু নিয়োগদাতা নয়। যিনি নিয়োগদাতা নন তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন? তিনি তো সেখানে সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না, সরকারের পক্ষে সেটা বদলি করাটা খুবই চ্যালেঞ্জিং। আমরা একটা বিষয় যেটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে যে পারস্পরিক বদলি। এখন যদি সরকার এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সরাসরি হতো বা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত যদি শিক্ষক তিনি হতেন, তাহলে বদলিটা সরকার করতে পারত। তা এখন তো নতুন গণবিজ্ঞপ্তি দেওয়ার সময় তারা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারবেন, সেই ইন্ডেক্সধারী শিক্ষকগণ, সেই বিষয়ে কিন্তু আমরা চাইলেই সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু একটি রায় আছে সেখানে। আর আমরা বদলির আলোচনাটা অনেক বেশি, আমার মনে হয় এই ক্ষেত্রে আরো মানে কাঠামোগত চ্যালেঞ্জেস আমাদের জন্য আসতে পারে। সেটা হচ্ছে যদি আমরা যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব, তিনি নিজেই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছেন আমি সেখানে চাকরি করব। এখন তিনি বলছেন যে এটা আমার বাড়ি থেকে অনেক দূরে, তিনি তাহলে কেন সেটা সিদ্ধান্তটা নিয়েছেন বাড়ি থেকে অনেক দূরে চাকরি? নিজেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই প্রতিষ্ঠানে চাকরি করবেন। এখন যদি আমরা বলি যে আমি নিরুপায় হয়ে নিয়েছি, সেইটা অ্যাকোমোডেট করাটা সরকারের পক্ষে, এনটিআরসি এর পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কতটুকু করা সম্ভব সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে। আর আমরা যদি সার্বিকভাবে সকল পর্যায়ে আবারও বদলির বিষয়টি সেটা কতটুকু করা যাবে, সেটা আমাদের যে কাঠামোগত সংস্কার না হলে সেটা সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়ে আমাদের কিন্তু মৌলিক বিষয়গুলো শিক্ষক থাকাটা নিশ্চিত করতে হবে। এখন সব শিক্ষক যদি শহরমুখী হয়ে যায় তাহলে কিন্তু আমার আর গ্রাম পর্যায়ে কিন্তু বিদ্যালয়গুলোতে আর মৌলিক বিষয় শিক্ষক আমি পাবো না। এখানে মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছে অবশ্যই আপনারা সেগুলো শুনেছেন। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছেন, এর আগে আরেকটি মিটিং হয়েছিল, সেখানে শিক্ষা কর্মকর্তারা মাননীয় শিক্ষামন্ত্রীকে যে কথাগুলো বুঝিয়েছিলেন যে যদি বদলি চালু করা হয় তাহলে গ্রাম পর্যায়ে কোনো শিক্ষক থাকবেন না, সকল শিক্ষকরাই শহরে চলে আসবেন এবং গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে শিক্ষক শূন্য হয়ে যাবে। আজকে সেই কথারই তিনি রিপিট করেছেন। সুতরাং যেটা মনে হয় যে হয়তো মাননীয় শিক্ষামন্ত্রী তিনি নিজে জেনে বুঝে কথাগুলো বলেছেন কি না সেটা মোটামুটি কিছুটা সন্দেহ রয়েছে। হয়তো তিনি লিখিত কোনো স্ক্রিপ্ট পাঠ করেছেন, এরকম কিছু একটা হতে পারে। কারণ তিনি যে যুক্তি দিয়েছেন যে এনটিআরসি শুধু শিক্ষক নিয়োগের জন্য রিকমেন্ড করে, বাট দে ডোন্ট অ্যাপয়েন্ট এনি টিচার ডিরেক্টলি। আসলে এখানে প্রশ্ন হচ্ছে এনটিআরসি যে প্রক্রিয়াটি অবলম্বন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, প্রথমে তারা প্রিলি নিচ্ছে, রিটেন নিচ্ছে, ভাইভা পরীক্ষা নিচ্ছে, পুলিশ ভেরিফিকেশন করছে, তারপরে নিয়োগের জন্য সুপারিশ করছে, রিকমেন্ড করছে। এই যে প্রক্রিয়াটি অনুসরণ করেছে, এই প্রক্রিয়ার পরবর্তীতে আর কোনো প্রক্রিয়া কি থাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে? এরপরেও যদি বলে যে না, সরাসরি সরকার এখানে নিয়োগ দিচ্ছে না, তাহলে এরপরে আর কি করলে সরকার নিয়োগ দিবে সেটা আসলে বুঝতে পারবো আমরা। এখানে সরকার নিয়োগ দিচ্ছে না, তাহলে নিয়োগটা কে দিচ্ছে? স্থানীয় কমিটি দিচ্ছে? তাও তো দিচ্ছে না। তাহলে এই শিক্ষককে জোর করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উঠছে বা সেখানে গিয়ে তারা যোগদান করছে, সেরকমও কিছু নয়। তারপরেও মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলেছেন আমার কাছে খুবই একেবারে শিক্ষকদের যে প্রতি বিন্দুমাত্র কোনো যে
তাদের সিম্পেথি রয়েছে সেরকম মনে হয়নি। কারণ তিনি একটা কথা বলেছেন যে কোনো শিক্ষক যখন কোথাও তিনি চয়েস দেন শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে অবশ্যই সে নিজে বুঝেই দিচ্ছেন। তারপরে সে যদি বলে যে আমি নিরুপায় হয়ে সেই প্রতিষ্ঠান চয়েস করেছি, আমার আসলে ওখানে যাওয়ার ইচ্ছে নেই, আমার বাড়ি থেকে দূরে, তাহলে এই দায়ভার বা এই দায়িত্বটা এখন এনটিএসসি নিতে পারবে না, সরকারও নিতে পারবে না। একটা সময় ছিল যে এনটিএসসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উপজেলা কোটা অনুসরণ করতো, যে উপজেলার যে প্রার্থী তার উপজেলায় তাকে নিয়োগ দেওয়া হবে। পরবর্তীতে সেটা বাদ দিয়ে তারা সারা দেশেই নিয়োগের জন্য সুপারিশ করার জন্য উন্মুক্ত করে রাখে। তাহলে এই যে সারা দেশ যখন উন্মুক্ত করে রেখেছে, তখন কিন্তু সারা দেশেই বিভিন্ন জায়গায় মানুষ যখন চয়েস দিচ্ছে, সেখানে তারা সেই জায়গায় যাচ্ছে। এখন এই যে আমরা যদি মাননীয় শিক্ষামন্ত্রীর কথা ধরে নেই যে এখানে শিক্ষকরা হয়তো তিনি নিরুপায় হয়ে চয়েস দিয়েছেন, হতে পারে। যারা বিসিএস ক্যাডার হচ্ছে বা পাবলিক সার্ভিসের অন্যান্য শাখায় যারা কর্মরত আছেন, তারা যখন সরকার বা মন্ত্রণালয় থেকে তাদেরকে যেখানেই দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তারা যাচ্ছে, কিন্তু তারা কি সেখানে গিয়েই সারা জীবন পড়ে থাকছে? তাদেরকে কিন্তু ওই জায়গা থেকে আবার আস্তে আস্তে তাদেরকে ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। সুতরাং এই যে একটি সেক্টর, সকল সেক্টরেই যেখানে ট্রান্সফার সিস্টেম রয়েছে, যেমন বাংলাদেশে এখন কিন্তু অসংখ্য এনজিওগুলো রয়েছে, সেই এনজিওগুলোতেও কিন্তু এখন ট্রান্সফার সিস্টেম চালু হয়েছে এবং ট্রান্সফার সিস্টেম বিদ্যমান। তাহলে যদি এনজিওগুলো ট্রান্সফার সিস্টেম চালু থাকতে পারে, সরকারের অন্যান্য সকল ক্ষেত্রে থাকতে পারে, তাহলে এই জায়গায় যদি ট্রান্সফার সিস্টেম চালু হয়, সেখানে যে সকল শিক্ষকরা নিরুপায় হয়েই, আর তার মাননীয় শিক্ষামন্ত্রীর কথাই যদি আমরা ধরি যে নিরুপায় হয়ে না বুঝে একেবারে বোকার মতো কাজ করে তারা চয়েস দিয়েছে, কিন্তু তিনি কি জানেন? হয়তো তিনি তো অবশ্যই এটা কেউ ধরে নেন না যে বাংলাদেশের সব কিছু যেহেতু পরিবর্তিত হচ্ছে, শিক্ষকদের এই ট্রান্সফার সিস্টেমটা হবে না, বা শিক্ষকদের এই বদলি পদ্ধতিটা একেবারে সেই মানদাতার আমলের মতোই পড়ে থাকবে, এটা তো আসলে কেউ বিশ্বাস করতে চাইবেন না, কারণ এটা বিশ্বাস করার মতো নয়। সুতরাং মাননীয় শিক্ষামন্ত্রী যে যুক্তিটা দিয়েছেন, এটা আসলে কারো লিখিত কোনো হয়তো স্ক্রিপ্ট তিনি বলেছেন, কারণ তিনি যদি মন থেকে একটু ফিল করতেন বিষয়টি, তাহলে কিন্তু এরকম হতো না। আমি একটু আগে যে এক্সাম্পলটি দিয়েছিলাম কোর্টের, যে মা বাবা সন্তানকে দুজনেই ঠেলে দিচ্ছে না নেওয়ার জন্য, তো মাননীয় শিক্ষামন্ত্রী যদি এখন এই এনটিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার পরে যখন যদি তারা অস্বীকার করেন যে এদেরকে আসলে সরকার নিয়োগ দেননি, তাহলে এই শিক্ষকদেরকে কারা নিয়োগ দিয়েছে? এই শিক্ষকদেরকে আমার মনে হয়, আমার তো সন্দেহ হয়, যেহেতু আজকে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী শিক্ষকদেরকে অস্বীকার করা মানেই হচ্ছে সরকারের পক্ষ থেকেও অস্বীকার করা। সুতরাং যদি তারা তাদের সংস্থা নিয়োগ দেওয়ার পরেও যদি তারা সেটাকে অস্বীকার করেন যে না আমরা নিয়োগ দেইনি, তাহলে এখানে এই শিক্ষকদের যদি এখন কমিটি বলে না ইউ আর আউট, তোমরা চাকরি থেকে চলে যাও, তাহলে কি সেখানে এই প্রার্থীদের কিছু করার থাকবে বলে আমার তো মনে হয় না। কারণ যেহেতু শিক্ষা মন্ত্রণালয় অস্বীকার করছেন যে তারা তাদেরকে নিয়োগ দিচ্ছেন না, তাহলে যেহেতু নিয়োগ দিচ্ছেন যারা, তারা যদি বলে ইউ মে গো নাও ফ্রম আওয়ার স্কুল, তাহলে অবশ্যই চাকরি ছেড়ে চলে যেতে হবে। তো নিয়োগপত্র যেখানে দেওয়া হচ্ছে, রিকমেন্ডেশন করা হচ্ছে, সব কিছু এনটিএসসির মাধ্যমে হচ্ছে। আমার পরীক্ষা নিচ্ছেন এনটিএসসি, ভাইবা নিচ্ছেন, পুলিশ ভেরিফিকেশন সব কিছু করছেন, তারপরে রিকমেন্ডেশন, তাদের রিকমেন্ডেশনের ভিত্তিতেই কিন্তু প্রতিষ্ঠান প্রার্থীকে নিয়োগ দিচ্ছে। সুতরাং তারা নিয়োগ দিচ্ছেন না, এই কথাটি আসলে এখানে সরকার কিন্তু দায় এড়াতে পারে না, কারণ এই প্রার্থীদেরকে তারা নিয়োগ দেননি বা এখানে তাদের নিয়োগ দেওয়ার কোনো ভূমিকা নেই, এটা কিন্তু আসলেই অস্বীকার করাটা একদমই বিমাতা সুলভ আচরণ, এই যে সন্তানকে বাবা মা দুজনেই ঠেলে দেওয়ার মতো একটা আচরণ। সুতরাং আশা করব এই কথাগুলো আসলে না বলে শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার অবশ্যই এই শিক্ষকদের দায়িত্ব নেবেন এবং অবশ্যই তাদেরকে একটা একেবারে মানবিক বিবেচনা করে তাদের সকল বৈষম্য দূর করবেন। এছাড়া মাননীয় শিক্ষামন্ত্রী আরেকটি কথা যেটা বলেছেন, বিগত কয়েক সপ্তাহ আগেও এরকম একটি মিটিংয়ে শিক্ষা কর্মকর্তারা তাকে এটাই বুঝিয়েছিলেন যে যদি বদলি ব্যবস্থা চালু করা হয়, তাহলে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব ভরে যাবে, গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খালি হয়ে যাবে। বাংলাদেশে প্রচুর পরিমাণে শিক্ষক রয়েছে, লক্ষ লক্ষ শিক্ষক রয়েছে, যদি শহরে সবাই চলে আসে, তাহলে শহরের যদি কোনো প্রতিষ্ঠানে ভ্যাকেন্ট না থাকে কোনো পোস্ট, তাহলে সেখানে কেউ আসতে পারবে না। সুতরাং যেটা তিনি বলেছেন যে গ্রামে শিক্ষক থাকবে না, সকল শিক্ষক মৌলিক বিষয় বলতে যেটা বুঝেছেন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, হয়তো এগুলোই। তো এই মৌলিক বিষয়ের শিক্ষক তো একটা প্রতিষ্ঠানে একজন থাকতে পারে, শাখা থাকলে সেখানে দুজন থাকতে পারে, তিনজন থাকতে পারে। তাহলে এত প্রতিষ্ঠান তো শহরে নেই, গ্রামেও তো প্রচুর প্রতিষ্ঠান রয়েছে। সুতরাং সকল ক্যান্ডিডেটরা যে শহরে চলে আসবেন, এই যুক্তিটা আসলেই একেবারেই খোঁড়া যুক্তি, এটা একেবারেই নেহায়েত দায়িত্বশীল কোনো যুক্তি বলবো না আমি এটাকে। আরেকটা বিষয় যদি এখানে তার যুক্তি খণ্ডানোর ক্ষেত্রে আমি যদি বলি, যে একজন নবনিযুক্ত শিক্ষককে যে বেতন দেওয়া হচ্ছে 12,500 টাকা, 12,500 টাকা দিয়ে জেলা শহর বা উপজেলা শহরেও থাকার মতো নয়। সুতরাং
12,500 টাকা বেতনে কেউ চাকরি করে শহরে আসবেন, এরকম বোকা শহরকে বসবাস করা শিক্ষিত মানুষ এখন আর কেউ নেই। অনেক মানুষকে আমি দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোতে যোগদান করে যখনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা সেখানে চলে গিয়েছে। সুতরাং বোঝাই যায় যে এই সেক্টরে আসলে কেউ চাকরি করতে এসে আবার যে দ্বিতীয়বার পায়ে কুড়াল মারবে, গ্রাম থেকে শহরে চলে আসবে, এটা একদমই বোকামি ছাড়া আর কিছু না। এরকম বোকা মানুষ শিক্ষক সমাজের মধ্যে কেউ রয়েছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং শিক্ষামন্ত্রী মহোদয় যে কথাটি বলেছেন বা তাকে যেটা বোঝানো হয়েছে সেটা অবশ্যই ভুল বোঝানো হয়েছে। বদলি ব্যবস্থা চালু হলে সেটা বাধ্যতামূলক বদলি হতে পারে। আমি অবশ্যই দাবি করব যে প্রয়োজনীয় শিক্ষা মন্ত্রণালয় বাধ্যতামূলক বদলি করুক, যে গ্রামের চাকরি করতে হবে বা শহরেও করতে হবে, পাহাড়েও করতে হবে, জঙ্গলেও করতে হবে, এটাও করতে পারে। সকল বাহিনীর মতো সকল সেক্টরের মতো শিক্ষকদের ক্ষেত্রেও সেটা হতে পারে যে আপনাদের বাধ্যতামূলক ট্রান্সফার থাকবে, আপনাকে এই এলাকায় 2 বছর, অন্য এলাকায় 2 বছর এরকম করে দেওয়া হবে। হোক, সেটাও হলে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে বাধ্যতামূলক ট্রান্সফার যখন হবে তখন অবশ্যই শিক্ষকদেরকে বাড়ি ভাড়াটাও যথেষ্ট পরিমাণে দিতে হবে, যেন সে যে জায়গায় যাক সেখানে যেন তার জন্য যথেষ্ট পরিমাণে ভালো মানের বাসায় থাকার মতো সে সুযোগ পায়। এছাড়া শিক্ষকদের জন্য কোয়ার্টারের ব্যবস্থা থাকতে পারে, তাহলে অবশ্যই শিক্ষকরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কোয়ার্টার থাকে তাহলে শিক্ষকদের যদি রাঙামাটি পাঠানো হয়, বান্দরবান পাঠানো হয়, কক্সবাজার পাঠানো হয়, সেখানে গিয়ে সে সহজেই থাকতে পারবে পরিজন নিয়ে। সুতরাং এরকম ব্যবস্থা করা হোক, কিন্তু শিক্ষকদের জীবনমান উন্নয়ন না করে তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন নিয়মের বেড়াজালে ফেলে তাদের হাত পা একেবারে আটকিয়ে দেওয়া, হাত পায়ে যদি রশি দিয়ে বেঁধে কাউকে সাঁতার কাটতে দেওয়া হয় তাহলে সে যেমন সাঁতার কাটতে পারবে না, ডুবে মরে যাবে, ঠিক সেরকম শিক্ষকদের যদি এরকম বিভিন্ন নিয়মের আটকিয়ে দেওয়া হয় তাহলে তারা হাঁপাতে একটা সময় গিয়ে মরে যাবে, শিক্ষা ব্যবস্থা মরে যাবে, শিক্ষা জাতিটাও মরে যাবে। এবং যে সরকারের যে উদ্দেশ্য যেটা নতুন কারিকুলাম বাস্তবায়ন করা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। সুতরাং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, আপনি এই যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন হয়তো কারো প্ররোচনায় বা কারো কোনো কুমন্ত্রণায় বা কারো ভুল কোনো তথ্যের কারণে অবশ্যই সেগুলো থেকে সরে আসুন এবং মানবিক বিবেচনা করে শিক্ষকদের প্রতি একটু হলেও সিম্প্যাথি হয়ে বা সিম্প্যাথি দেখিয়ে এই বিষয়গুলো বিবেচনা করার চেষ্টা করুন। এর পরবর্তীতে মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ প্রশিক্ষণের বিষয়টি তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো সবার জানা উচিত, সেগুলো সবার বোঝা উচিত। চলুন সেই কথাগুলো একটু শুনে দেখি। দেখুন, এখানে প্রশিক্ষণটা চলমান আছে। 80,000 প্রশিক্ষণের যেটা বলা হচ্ছে, অনলাইনে অনেক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। টিচার্স গাইড, যেটা আমাদের শিক্ষক নির্দেশিকা, সেটা আছে। আমাদের অনেক জায়গায় বলা হয়েছে যে টিচার্স গাইড পৌঁছায়নি, কিন্তু টিচার্স গাইড কিন্তু অনলাইনে সকল শিক্ষকের জন্য, সেটা কিন্তু এনসিটিভির ওয়েবসাইট থেকেই সেটা খুবই সহজভাবে পাওয়া যায়। টিচার্স গাইডগুলো কিন্তু বেশ সহজভাবেই তৈরি করা হয়েছে শিক্ষকদের কথাটা মাথায় রেখে। তাই সেটা প্রশিক্ষণ একেবারেই পাইনি এটা বলাটা বোধহয় সঠিক হবে না। কিছু কিছু প্রশিক্ষণ পেয়েছে, যথাযথ হয়তো বা হয়নি, অথবা যিনি প্রশিক্ষণ পেয়েছেন, প্রশিক্ষণ পেলেই যে আসলে তার যেই প্রশিক্ষণের যে লক্ষ্য, যে যতটুকু তার দক্ষতা অর্জন, সেটা অনেক সময় অর্জন নাও হয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে তিনি মনে করতে পারেন যে তিনি যথাযথভাবে প্রশিক্ষিত হননি। সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। আমি শুধু প্রশিক্ষণ দিয়ে দিলেই হবে না, যিনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন তিনি কতটুকু আত্মবিশ্বাসী, তার যে প্রশিক্ষণের ক্ষেত্রে তিনি কতটুকু আসলে সক্ষম, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। তাই আমি সংখ্যার কথা বলবো না, প্রশিক্ষণ নেওয়ার জন্য সকলকে উৎসাহিত করব, সকল শিক্ষককে উৎসাহিত করবো। আর শিক্ষক নির্দেশিকাটি যদি আমরা আরো বেশি রপ্ত করি এবং আরো বেশি পরিমাণে অধ্যয়ন করে সেটা অনুশীলন করার জায়গাতে যদি আমরা আরেকটু বেশি মনোযোগী হই, তাহলে আমার মনে হয় সেটা প্রশিক্ষণের চ্যালেঞ্জটা থাকবে না। এখানে মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষকদের যে টিচিং এইড বা কারিকুলাম, যে টিচার্স গাইড রয়েছে, শিক্ষক নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকার কথাও তিনি এখানে বলেছেন যে শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষকদের সাধারণত বছরে এ যাবৎকালে আমি সাধারণত যেটা দেখেছি, বছরে একবার, বেশিরভাগ সময় একবার প্রশিক্ষণ দেওয়া হয় কোনো একটা ছুটির সময়, সাধারণত ডিসেম্বরের দিকেই বেশি একটা দেওয়া হয়, আবার কখনো কখনো জানুয়ারির দিকেও দেওয়া হয়। তো যেহেতু নতুন কারিকুলাম যেটা আসছে এটা একেবারেই সম্পূর্ণ দিক থেকেই নতুন, সুতরাং এই কারিকুলামের জন্য যে সামান্য 5 দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, 3 দিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এটা যথেষ্ট নয়, আরও অনেক বেশি প্রশিক্ষণের প্রয়োজন ছিল। তো যেহেতু সেই প্রশিক্ষণে অবশ্যই তিনি যেটা বলেছেন যে ঘাটতি আছে, সব জায়গায় সকলভাবে প্রশিক্ষণ পৌঁছানো সম্ভব হয়নি,
আবার তিনি আরেকটু বিষয়ে শিক্ষকদের উপরেও বলেছেন, দায় চাপিয়েছেন যে অনেক সময় রয়েছে এরকম যিনি প্রশিক্ষণ পেয়েছেন তিনি হয়তো বা ভালোভাবে প্রশিক্ষণটা রিসিভ করতে পারেননি, তিনি ভালোভাবে অর্জন করতে পারেননি, হতে পারে সেটা, কারণ অর্জন জ্ঞান বা অর্জন সামর্থ্য সবার এক নয়। যেমন আমি সবসময় যেটা দেখেছি প্রশিক্ষণে সাধারণত কিছু ট্র্যাডিশনাল সিস্টেম রয়েছে, কিছু ট্র্যাডিশনাল বিষয় রয়েছে। এই যে ট্র্যাডিশনাল সিস্টেমগুলো বা ট্র্যাডিশনাল প্রশিক্ষণগুলো, সেগুলো খুব একটা বেশি ইফেক্টিভ কিছু হয় না। তো নতুন কারিকুলামের ক্ষেত্রে যে প্রশিক্ষণ যেরকম প্রয়োজন প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে যেমন ভিলেজ পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, এইরকম এলাকা পর্যায়ে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো আসলে খুব বেশি একটা হাই কোয়ালিটির প্রশিক্ষণ কিন্তু হয় না যেরকম আসলে প্রয়োজন। যেমন আমরা যেখান থেকে কারিকুলামগুলো যে ফলো করছি বা যেই দেশ থেকে আমরা কারিকুলামগুলো নিয়ে আসছি, সেই দেশের যেরকম প্রশিক্ষণ দেওয়া হয় প্রয়োজনে সেই দেশ থেকে কিছু মাস্টার ট্রেনার এনে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে বিভিন্ন জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে তাদেরকে নিয়ে, তাহলে আরও বেশি ভালো হয়। অথবা সেই দেশে পাঠিয়ে একেবারে প্র্যাকটিক্যাল কিছু প্রশিক্ষণ প্রয়োজন। যেমন আমার যদি এরকম হয় যে আমাদের যে কারিকুলামটি আনা হয়েছে সেটা যদি সাপোজ ইংল্যান্ড থেকে আনা হয়, তাহলে যদি আমি সাপোজ একটা যে সাবজেক্টে ক্লাস নিচ্ছি আমাকে যদি ইংল্যান্ডে পাঠিয়ে সেই সাবজেক্টের বিভিন্ন জায়গায় ক্লাস দেখানো হয় প্র্যাকটিক্যালভাবে, যে ওখানে শিক্ষকরা কীভাবে শেখাচ্ছেন, এই কারিকুলামটি তারা কীভাবে বাস্তবায়ন করছেন, তাহলে কিন্তু ভালো হয়। আমাদের দেশে একটি এরকম গল্প রয়েছে যে একটি কথা যখন একজনের কানে দেয়া হয়েছে, সেই কথাটি লাইনের শেষ প্রান্তে যেতে বা ১০ জন মানুষের পর্যন্ত পৌঁছতে গিয়ে কথাটি একেবারে সম্পূর্ণই পরিবর্তন হয়ে যায়। হয়তো ইতিহাস থেকে সব অক্ষর বাদ হয়ে শুধু ই থাকে। এরকম হয়ে থাকে সাধারণত। যে ব্যক্তিরা বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসেন তারা এদেশে এসে আবার কিছু শিক্ষকদেরকে শেখান, আবার ওই শিক্ষকরা গিয়ে কিছু মাস্টার ট্রেনারদেরকে শেখান, মাস্টার ট্রেনাররা গিয়ে আবার জেলা উপজেলা পর্যায়ে শিক্ষকদেরকে শেখান, সেখান থেকে শিক্ষক আবার গিয়ে শ্রেণীকক্ষে শেখান। এই যে ধাপে ধাপে যেতে যেতে হয়তো দেখা যায় যে বিষয়টি তারা বিদেশ থেকে শিখে এসেছিলেন সেটা অনেকটা চেঞ্জ হয়ে আবার সেই প্রাচীনকালের প্রশিক্ষণের মতো হয়ে যায়। যেমন আমরা সাধারণত প্রশিক্ষণ যখন দিই প্রথম দিনে জিজ্ঞেস করা হয় যে শ্রেণীকক্ষে কী কী সমস্যা রয়েছে, আবার শিক্ষকদেরকে কাগজ দেওয়া হয় যে এখানে লিখেন যে কী কী সমস্যা রয়েছে, সমস্যাগুলো কীভাবে আপনারা ওভারকাম করা যায়, চ্যালেঞ্জগুলো কী কী রয়েছে, চ্যালেঞ্জগুলো কীভাবে আমরা ওভারকাম করতে পারি। এই যে বিষয়গুলো আসলে চ্যালেঞ্জগুলো কী রয়েছে এগুলো সবাই জানে, এবং এগুলো সেই ৮ বছর আগে যখন শিক্ষকতা করতাম তখনও যেগুলো দেখছি চ্যালেঞ্জ, এখন সবাই সেই একই চ্যালেঞ্জ লিখছে, একই চ্যালেঞ্জ বলছে এবং ওভারকাম করার যে বিষয় সেটাও একইভাবেই বলছে, কিন্তু ওভারকাম করা কিন্তু হচ্ছে না। এই সমস্যাই থেকে যাচ্ছে। সুতরাং সমস্যাগুলো রিমুভ করার জন্য আরও বেশি ইফেক্টিভ কোনো পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। এছাড়া যে টিচার্স নির্দেশিকাগুলো যেগুলো রয়েছে, টিচার্স গাইড, সেগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সুতরাং সেগুলো টিচারদের কাছে দেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণের সময় কিন্তু টিচার্স গাইডগুলো অনেক সময় হাতে শিক্ষকদের পৌঁছায় না, যার কারণে ওই টিচার্স গাইডের সাথে মিল রেখে অনেক সময় প্রশিক্ষণ হয় না, খুব কম হয়ে থাকে, অনেক সময় এইসব বিষয়ে ঘাটতি থাকে। তো এই নতুন কোনো কারিকুলাম যদি হয় তাহলে অবশ্যই বছরে ২ বার, কমপক্ষে ৩ বার হওয়া প্রয়োজন। একেবারেই যদি মিনিমাম হয় তাহলে ২ বার প্রশিক্ষণ হওয়া উচিত বছরের শুরুতে এবং বছরের মাঝখানে। তাছাড়া এই মূল্যায়ন বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আসলে সঠিকভাবে করা বা সঠিকভাবে নেওয়াটা জরুরি, খুবই টাফ বিষয় হয়ে যায়। সুতরাং মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে টিচার্স গাইডগুলো আরও বেশি ভালোভাবে দেখার জন্য, ভালোভাবে পড়ার জন্য, আত্মস্থ করার জন্য, এগুলো আসলে বোঝানোর জন্য, জানানোর জন্য আরও বেশি প্রশিক্ষণের প্রয়োজন, এবং সেই প্রশিক্ষণগুলো বছরে শুধু একবার প্রশিক্ষণ দিয়েই কখনো এই ধরনের একটা একেবারে নতুন কারিকুলাম শেখানোটা খুব জটিল বিষয়। এই জন্য আরও বেশি প্রশিক্ষণ প্রয়োজন ছিল এবং এখনও আরও প্রশিক্ষণের আয়োজন করুন সেই অনুরোধ রাখছি। সামগ্রিকভাবে যে কথাটি আমি সবশেষ বলবো সেটা নেতিবাচক বা নেগেটিভ হতেও পারে, তারপরেও আসলে এটা সকল শিক্ষকদের মনের কথা, সকল শিক্ষকদের আসলে মনের ব্যথা। যদি শিক্ষায় বৈষম্য দূর করা না হয় তাহলে শুধু উচ্চ মানের বা বিদেশি মানের প্রশিক্ষণ এনে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়েই কারিকুলাম বাস্তবায়ন করা আসলেই আদৌ এই যাবৎকালে কখনোই সম্ভব হয়নি। সুতরাং শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে, শিক্ষকদের যে প্রাণের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আসলে জরুরি, বেশি প্রয়োজন সেই দাবিগুলো মেনে নেওয়া, সেই দাবিগুলো পূরণ করা। তাছাড়া এই ধরনের প্রশিক্ষণ যতই দেওয়া হোক না কেন কখনোই কোনো কার্যকরী ফল আনবে বলে আমার মনে হয় না, কারণ বিগত দিনে আমি দেখেছি ফল আসেনি। কিন্তু সবসময় আমরা দেখছি পিছিয়ে যাচ্ছি। আমাদেরকে পিছিয়ে যাওয়া থেকে সামনে আগাতে হলে শিক্ষকদের মন মানসিকতা ভালো করতে হবে, শিক্ষকদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, শিক্ষকদের মানসিক অবস্থা, মানসিক সমস্যাগুলো দূর করতে হবে। তাছাড়া মাননীয় শিক্ষামন্ত্রী আপনার কাছে অনুরোধ থাকবে এই কারিকুলাম বা যে কোনো প্রশিক্ষণই দেওয়া হোক না কেন শিক্ষকদের সামগ্রিক সমস্যাগুলো দূর না করা হলে কিন্তু সফল হওয়াটা
সম্ভব বলে আমার মনে হয় না, এবং অনেক শিক্ষকরাই সেটাই মনে করেন। সুতরাং আপনার কাছে অনুরোধ থাকবে, শিক্ষকদের মৌলিক সমস্যাগুলো দূর করুন। এই যে সামনে ঈদ আসছে, এই ঈদের সময় শিক্ষকরা যখন এই হাতে 2000 5000 টাকা বোনাস নিয়ে যাবেন বাড়িতে, না পারবেন স্ত্রীর কাছে বলতে, না পারবেন সন্তানদের কাছে বলতে, এই ধরনের মেন্টালিটি নিয়ে, এই ধরনের মন মানসিকতা নিয়ে কখনোই সেই শিক্ষক শ্রেণীকক্ষে গিয়ে আপনার নতুন কারিকুলাম এবং যে নতুন প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ তিনি নিয়ে এসে যে শ্রেণীকক্ষে আবার সেটা প্রয়োগ করবেন, সেই মেন্টালিটি তার থাকে না, সেই মানসিকতা থাকে না, যার বলে তিনি সেইটা কিন্তু শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারছেন না আমার মনে হয়। যার কারণেই কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। তো আশা করছি রাষ্ট্র এবং মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি একজন বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, আইনজীবী মানুষ, আপনি এই সমস্যাগুলো দূর করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, শিক্ষকদের পক্ষ হয়ে কাজ করবেন। শিক্ষকদের প্রতি শুধু শুধু নতুন নতুন শক্ত শক্ত নিয়ম প্রয়োগ না করে, শিক্ষকদের হাত পা রশি দিয়ে না বেঁধে শিক্ষকদেরকে উন্মুক্তভাবে সাঁতার কাটতে দিন। দেখবেন আপনার জাতি অবশ্যই সফল হবে, শিক্ষায় সফলতা আসবে, জাতি হিসেবে আমরা সফল হতে পারবো। সেই আশা রেখে, আপনার প্রতি সেই অনুরোধ রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলকে বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম।